সূরা আল মুমিনের একটি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সেই জাতিকে পথ প্রদর্শন করেন না যারা সীমা লঙ্ঘন করে এবং মিথ্যাবাদী, যারা সত্য পথ অনুসরণ করেন না। আল্লাহ যে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই মানি না। যেমনটা বিগত সময়ে আপনারা দেখেছেন, ফ্যাসিস্টের সময়ে এই সীমা লঙ্ঘন করার কারণে যে পতন হয়েছে সেই পতনের সাক্ষী হয়েছে গোটা দেশ, গোটা বিশ্ব। আপনারা দেখেছেন কোনো মানুষ কিংবা তার পরিবার সরকারের বিপক্ষে গেলে তাকে নয়তো তার পরিবারের কাউকে হতে হয়েছে জেল, জুলুম, নির্যাতন, গুমের শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন দীর্ঘ ৮ বছর গুমের শিকার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমরা তার মুখ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু হৃদয় বিদারক কথা এবং একই সাথে কিছু অপ্রিয় সত্য। স্যার, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম বাপ্পি সাহেব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি। জি স্যার, আমি শুরুটা করতে চাই আপনার দীর্ঘ এই ক্যারিয়ারে, সেনাবাহিনীর যে জীবনে দীর্ঘ ক্যারিয়ারে আপনার বলার মতো অনেক ঘটনায় আছে, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি যে আপনি দীর্ঘ ৮ বছর একজন সেনাবাহিনীর এত বড় একজন অফিসার থাকার পরেও ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, আপনি দীর্ঘ ৮ বছর গুম ছিলেন। ২০১৬ সালে খুব সম্ভবত আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি শুরুটা করতে চাই এই জায়গা থেকে যে ঠিক কি হয়েছিল এবং কিভাবে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৬ সালের ২২শে অগস্ট তারা বাসা থেকে আমাকে নিয়ে যায় এবং গত সরকারের পতনের পরে ৫ তারিখ পতন হয়, আমাকে ৭ তারিখ দিবাগত রাতে ১১:৫০ এলেঙ্গা ব্রিজের কাছে নামিয়ে দেয়। আচ্ছা, যমুনা ব্রিজের কাছাকাছি এলেঙ্গাতে নামিয়ে দেয়। আমার বাসা থেকে যখন নিয়ে যায় তখনই আমি টের পেয়েছি যে আমাকে ডিজিএফআই নিয়ে যাচ্ছে, কারণ যে অফিসার নিয়ে গিয়েছে আমি তাকে চিনতে পেরেছি। সে জানে না যে আমি তাকে চিনি, সামনাসামনি কোনো পরিচয় হয়নি, কোনো একটা উপলক্ষে আমি তাকে দেখেছি এবং আমি জানতাম তার নাম। তো সেই হিসাবে আমি তাকে চিহ্নিত করেছি এবং আমি তখন বুঝতে পেরেছি আমাকে ডিজিএফআই নিয়ে যাচ্ছে। ডিজিএফআই নিয়ে কি আমাকে আপনার ডিবির হাতে দেবে না তাদের নিরাপত্তায় রাখবে, এটা আমার প্রথমে বুঝতে পারিনি আমি। তো যখন আমি দেখলাম না আপনার মিন্টু রোডের সামনে গিয়ে গাড়ি ইউটার্ন নিয়ে মহাখালীর দিকে রওনা দিল, তখন আমি বুঝলাম যে না, ডিবিকে দেবে না, পুলিশের হাতে দেবে না। তখন আমি চিন্তা করছিলাম যে তারা ডিজিএফের কয়েকটা সেফ হাউস নামে কয়েকটা বিল্ডিং আছে ঢাকার বিভিন্ন এলাকায়, গুলশানেও আছে আমি জানি। তো আমি ভেবেছিলাম হয়তো গুলশানে নিয়ে যেতে পারে। তো আমার যখন উপরে থেকে নামায় আমাকে, তখন আমার মুখোশ পড়া ছিল, হাত বাঁধা ছিল। মুখোশ ছিল না, শুধু চোখ বাঁধা, হাত বাঁধা ছিল। বাসা থেকেই আপনার চোখ? হ্যাঁ, বাসার ভিতর থেকে চোখ বাঁধা, হাত বাঁধা। গাড়িতে নামিয়ে তারা আমার মুখোশ পড়ায়। আচ্ছা। তো মুখোশ পড়ানোর আগে আমার বাঁধনটা এত টাইট ছিল, আমার চোখে চাপ লাগছিল, ব্যথা লাগছিল। আমি তাদের বারবার বলার পরেও তারা আমার বাঁধনটা ঢিলা করেনি। তো এক পর্যায়ে অসহ্য হয়ে আমি বাঁধনের নিচে দিয়ে হাত তো কড়া পড়ানো, আমি এভাবে হাত দিয়ে একটু টান দিই বাইরের দিকে, যার ফলে একটু ঢিলা হয়। এখন আমার দুই পাশে দুইজন বসা ছিল, তারা খেয়াল করেনি নাকি তারা ইচ্ছা করে উপেক্ষা করেছে আমি জানি না, ওটা হালকা ঢিলা ছিল। যখন মুখোশটা পড়ালো তো স্বাভাবিকভাবে ওটা একটু নেমে গেল। আচ্ছা। তো এটা আমার জন্য সুবিধা হলো যে আমি ওই বাঁধনের উপর দিয়ে মুখোশের ভিতরে হালকা আলোর আভা দেখতে পাচ্ছিলাম বাইরের দিকে। বাঁধনটা তো খুব পুরু, জি, কিন্তু মুখোশটা এত পুরু ছিল না। তো আমি রাস্তা ফলো করতে পারছিলাম, রাস্তার নিয়ন লাইট দেখতে পাচ্ছিলাম যে মগবাজার ফ্লাইওভার দিয়ে গিয়ে মহাখালী ব্রিজের নিচে দিয়ে সোজা যাচ্ছে। তো আমি তখন খেয়াল করছিলাম যে কাকলিতে গিয়ে ডানে মোড় নেয় কিনা গুলশানের দিকে। তো দেখলাম না, ডানে মোড় নেয়নি। তখন আমি চিন্তা করলাম হয়তো আমাকে র্যাব 1 নিয়ে যেতে পারে বা র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যেতে পারে, যেটা উত্তরা এয়ারপোর্টের কাছে। তো ওদিকে চলে গেল। আমি দেখলাম যে বাম দিকে এয়ারপোর্ট রেখে এগিয়ে গেল এবং রাস্তার সামনের দিকে ইউটার্ন নিয়ে র্যাব 1-এ ঢুকলে গেলাম, টের পেলাম। তো ওখান থেকে আবার বের করে নিয়ে গেল। আচ্ছা। তখন আমি ভাবলাম হয়তো রাস্তার উল্টা দিকে আপনার র্যাব হেডকোয়ার্টার আছে, পশ্চিম দিকে, ওখানে নিয়ে যাবে। তো ওখানেও থামলো না। ওখানে না, তুমি গাড়ি চলে যাচ্ছিল। তো ওই রাস্তা আমার পরিচিত ছিল, আমি উত্তরে কয়েকটা স্কুলের চেয়ারম্যান, কয়েকটা স্কুলের কনসালটেন্ট ছিলাম, ওখান থেকে যাতায়াত করতাম। ওই এয়ারপোর্টে কার্গো যেখানে আগুন লেগেছে ওটার পাশে দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে যখন দক্ষিণ দিকে আসছিল, হাতে ডান দিকে এয়ারপোর্ট রেখে ইন্টারন্যাশনাল টার্মিনালের পরে আপনার যে ডোমেস্টিক টার্মিনালটা,
ওটার পাশে যে একটা রাস্তা আছে, যেটা অন্ধকার রাস্তা, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে, এটা আপনারা হয়তো সাধারণ মানুষ ব্যবহার করে না। আচ্ছা, ওই রাস্তা দিয়ে যখন ঢুকলো তখন আমি বুঝলাম যে আমাকে কচু খেতে নিয়ে যাচ্ছে। তো আমাকে যখন নিয়ে একটা ঘরে ঢুকালো, ওই কচু খেতে যে আয়নাঘর যেটা বলে, এটা আসল নাম JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। আচ্ছা, এটা আসলে কোনো বেসামরিক ব্যক্তিদের জন্য না, এটা সরকাররা এটাকে অপব্যবহার করে এটা গুন্ডা বানিয়েছে। কিন্তু এটা মূলত 3 বাহিনীর কোনো সদস্য যদি গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে, যেটা সাধারণ সেনাবাহিনীর বা কোনো বাহিনীর নিজস্ব তদন্তে ধরা না পড়ে, তাদেরকে ওখানে নিয়ে গিয়ে, ওখানে অভিজ্ঞ লোক আছে, তারা জিজ্ঞাসাবাদ করে, প্রয়োজনীয় কিছু নির্যাতন করে। তো ওটা হলো DGFI যে কচুক্ষেত কমপ্লেক্সটা আছে সর্বদক্ষিণে, ঠিক তার দক্ষিণে হলো ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশন অফিসার্স মেস B বলে, আমাদের কয়েকটা মেস আছে ABC। তো ঘটনাক্রমে ওটা প্রতিষ্ঠায় 1982 সালে, এবং আমি ওই মেসের প্রথম বাসিন্দাদের মধ্যে একজন। আচ্ছা, এবং আমি জানতাম যে আমাদের ঠিক উত্তর দিকেই ও বিল্ডিংটা হলো JIC, যেটাকে আয়নাঘর নামে পরিচিত। তো আমি অপেক্ষা করছিলাম পরের দিন ভোরবেলা, যে উপরে সামান্য ছোটো ছোটো দুটো ভেন্টিলেটর ছিল, যে ওই ভেন্টিলেটর দিয়ে দক্ষিণ দিকে দেখা যায় কিনা যে ওই বিল্ডিংটা, তাহলে আমি নিশ্চিত হব যে হ্যাঁ আমাকে কচু খেতে নিয়ে এসছে। তো পরের দিন ফজরের পরে যখন আলো দেখা গেলো, আমি আমার সেই পরিচিত মেজ দেখতে পেলাম। তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ DGFI আমাকে সেই কচু খেতে আমার পরিচিত পুরোনো জায়গায় নিয়ে এসছে আর কি। তো আপনাকে ওখানে যে নিয়ে গেল, আপনি গাড়ির মধ্যে যে দীর্ঘক্ষণ আপনাকে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো, আপনি গাড়ির মধ্যে কি তাদের সাথে কোনো কথা হয়নি যে আপনাকে কেন তারা নিয়ে আসলো? হ্যাঁ, আমাকে যখন গাড়িতে উঠালো তখন আমি প্রথমে যখন মানে আমাকে আটক করার জন্য তারা 4-5 জন সব লম্বা স্বাস্থ্যবান ব্যক্তি ছিল, তাদের হাতে হাত করা ছিল একজনের হাতে, এবং যে অফিসার ছিল সে আমাকে বলছিল যে হাত দেন, হাত দেন, হাত দেন, মানে হাত করা পড়াবে। জি। তো আমি তখন অনেকক্ষণ পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করলাম যে আপনারা কারা, আপনাদের পরিচয় দেন, আপনার পরিচয় না দিয়ে আমাকে ভেবে নিয়ে যেতে পারেন না, আপনার কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক কিনা, আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা, আদালতের নির্দেশ আছে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, আপনারা কীভাবে করছেন। অনেক কথা বলেছে, তার কোনো কথার কোনো জবাব দেয় না, তারা শুধু বলছে হাত দেন, হাত দেন। তো এক পর্যায়ে এমন অবস্থা হলো যে আমার মনে হলো যদি হাত না দিই তাহলে তারা আমার গায়ে হাত দেবে, সেটা আমার জন্য অপমানজনক হবে। তো সেই অবস্থায় বাধ্য হয়ে হাত দিলাম আর কি। নিয়ে আসলে গাড়িতে যখন বসালো, গাড়ি রওনা দেওয়ার সময় আমি তখন বললাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছেন নাকি। তো এক পর্যায়ে আমি কথা বলেছিলাম যে আমি সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার এটা জানার অধিকার আছে যে আপনারা কারা, আপনারা কেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং আমাকে এক পর্যায়ে যে অফিসার ছিল তুই করে কথা বলেছে, মানে আমি বিস্মিত যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার তারা এত নিম্নমানের আপনার আদব কায়দা হওয়ার কথা না, শৃঙ্খলার মানে এত খারাপ হওয়ার কথা না, আবার যে কোনো ভদ্রলোককে তুই করে বলার কথা না তার। আর আমি তো একজন সিনিয়র অফিসার। জি। এখন তো মনে করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার থেকে শুরু করে 500-600 অফিসার যারা সিনিয়র লেভেলে আছে, তাদের 80-90% আমার ছাত্র। যাই হোক, তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছেন আমাকে। তখন আমার পাশেই বসা ছিল একজন অফিসার, নয় আমার যারা পাশে বসা ছিল তারা অফিসার ছিল না, কারণ আমি তো পোশাক দেখলে কথাবার্তা শুনলে আমরা বুঝতে পারি, 30 বছর যেহেতু বাহিনীতে ছিলাম। তো সে বললো না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনার সাথে কিছু কথা বলবে, কথাবার্তা শেষ হলে আপনাকে আমরা দিয়ে যাবো। আচ্ছা। এরপর সারা রাস্তা আমি আর কোনো কথা বলিনি তাদের সাথে, আমি শুধু দোয়াদৌড়ি পড়ছি আর কি। আমি তো জানি না যে আসলে এই কথাটা যে বলেছিল সত্য বলেছে, আমাকে রাতে নিয়ে মেরে ফেলবে কি না। তখন তো আমি মৃত্যুর চিন্তা করছি, তখন এগুলি জানাচ্ছে আমাকে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এগুলি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমি দোয়াদৌড়ি, সারা রাস্তায় কোনো কথা হয়নি আমার সাথে। আপনাকে জিজ্ঞাসাবাদ করে দিয়ে যাবে এই কথা বলে 8 বছর অতিবাহিত হয়ে গেল। আমি এই ভেতরের কথাগুলো জানবো, তার আগে জানতে চাই যে আপনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো এভাবে, জি, বিচার বহির্ভূতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এভাবে আপনাকে তুলে নিয়ে গেল, আপনি একটা সময় যে বাহিনীতে কর্মরত ছিলেন, আপনারই কোনো সহকর্মী বা জুনিয়র যারা ছিলেন তারাই আপনাকে তুলে নিয়ে গেলেন এভাবে। তো এর পেছনে মূল কারণটা কি? মানে জামাত সংশ্লিষ্টতা, কিংবা আপনি গোলাম আজমের ছেলে, এটাই কি আপনার অপরাধ? আপনার কি মনে হয়? আমি এটা সাক্ষাৎকারে বলেছি, জামাতের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা কোনোদিনই ছিল না, এখনও নাই, এখনও নাই। কেউ কোনো প্রমাণ দিতে পারবে না, আমি বারবার চ্যালেঞ্জ করি। এটা জামাতের মধ্যে কেউ হয়তো অসন্তুষ্ট হয় যে আমি কেন জামাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছি না। আর আমাদের সাথে ট্র্যাডিশন আপনি জানেন যে ডাইনাস্টি পলিটিক্স, প্রতিটা দল দেখেন, এক জামাত ছাড়া প্রত্যেকটা দলই দেখেন আপনি জি, উত্তরাধিকার সূত্রে নেতা হচ্ছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিকল্প ধারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বলেন, জাকপা বলেন, কোনোটাতে বিকল্প নেই, জামাতে একমাত্র ব্যতিক্রম। তো জামাতের সাথে কোনো সংশ্লিষ্ট ছিল না, সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তাদের মূল
আমার মূল্যায়নে, এবং আমি নিশ্চিত এটাই ছাড়া অন্য কোনো কারণে। একটা হলো আমার বাবার ছেলে হিসাবে এবং আমার বাবার যে জনপ্রিয়তা। আরেকটা হলো আমি ভারত বিরোধী খুব সোচ্চার ছিলাম। ফেসবুকে আমি ভারতের বিরুদ্ধে খুব লেখালেখি করতাম, আমাদের বর্ডার কিলিং নিয়ে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে, আমাদের বিভিন্ন ইস্যুতে তারা যে আমাদেরকে বঞ্চিত করছে, বাদ দিয়ে নদীতে আমাদের আপনার বাণিজ্য বৈষম্য, এই সমস্ত নিয়ে আমি খুব সোচ্চার ছিলাম আমি। তো এরপরে আমার মনে হয় আমার বাবার জানাজার সময় আমি তো আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটা যে আমার বাবার জানাজা পড়ানোর সৌভাগ্য হয়েছিল, ওখানে আমি কিছু কঠোর কথা বলেছি। এরপরে তারা আমাকে নিয়ে খুব বেশি ভয় পেয়ে যায় আর কি। এবং এই দলের সমন্বয়ে আমি মনে করি ভারতের নির্দেশে আমাকে তারা আটকে রেখেছে, আমাকে তারা হুমকি মনে করেছে যে আমি যদি জামাতে যোগদান করি, এবং জামাতের যে জনশক্তি আছে এবং এরা তো সব নিবেদিত প্রাণ, তারা যখন কোনো অনুষ্ঠানে যায় তারা সূরা আনামের ৭৯ নম্বর আয়াত সম্ভবত, আমার নামাজ, আমার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। এই আয়াত পড়ে তারা যায় যে আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে যায়। তো তারা যারা মৃত্যুকে ভয় করে না তাদের তো একজন 10 জনকে মোকাবেলা করতে পারে। তো এসব কিছু মিলে তারা হয়তো ভয় পেয়েছে যে আমি যদি জামাতে যোগদান করি, বাবার মতো একটা বিশাল জানাজা যেরকম হয়েছে, আমি জানি জনপ্রিয়তা, হ্যাঁ, সব কিছু মিলে তারা মনে করেছে যে আমি তাদের জন্য একটা হুমকি। আচ্ছা, এই কারণে, এবং এটা ভারতের নির্দেশে হয়েছে, আমার কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, ভারতের নির্দেশে হয়েছে এবং আপনি ভারত বিরোধী ছিলেন, এই ব্যাপারে খুব সোচ্চার ছিলেন, লেখালেখিও করতেন, এখনো করছেন। তো আপনাকে কি ওখানে এই দীর্ঘ এই সময়টার মধ্যে আপনার কি মনে হয়েছে যে বাংলাদেশি অফিসার বাদে ওখানে অন্য কোনো অফিসার ছিল? না, আমার এমন মনে করার মতো কোনো সুযোগ হয়নি। আচ্ছা, আপনার ওখানে কি প্রশ্ন করা হতো সাধারণত? অত্যাচার, নির্যাতন? আমাকে তো প্রথমে নিয়ে যাওয়ার পরে আমি সেদিন তো পরদিন দুপুরে আমি অজ্ঞান হয়ে গেলাম। যে রুমে প্রথমে রেখেছিল ওখান থেকে আরেকটা রুমে নিয়ে গেল, ওটা তারা মেডিকেল রুম বলে, পরে জানতে পেরেছি। ওখানে আমাকে 7 দিন পড়া স্যালাইনের উপর ছিলাম আমি, 6 থেকে 7 দিন, 6 দিন বসে। এরপর আবার আগের রুমে নিয়ে আসে আমাকে। এরপর থেকে আমি তাদেরকে বলতে থাকি যে আমাকে তো বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করতে আসে না কেন? তো 1 মাস পর্যন্ত এইভাবে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি, খালি বলে সময় হলে আসবে, তো আসেনি কেউ। আমাকে 22 আগস্ট নিয়ে গেল, 21 আগস্ট রাত 11:50 আমাকে এসে বললো আপনার সাথে আমাদের কর্তৃপক্ষ কথা বলবে। তারা ওখানে অফিসারদেরকে স্যার বলতো না, ভাই, বড় ভাই বলতো। আমার কাছে হাসি লাগে যে আমি তাদেরকে বলতাম যে আপনারা কি আমাকে এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার কোনো মানে সামরিক মানে কোনো বাহিনী না, আপনারা সিভিল প্রতিষ্ঠান বোঝাতে চাচ্ছেন? আপনি সিভিল প্রতিষ্ঠানে আমাকে বাংলাদেশে দেখান, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, যে কোনো কর্পোরেট, এখানে সিনিয়রদেরকে সবাই ভাই স্যারই বলে। তো আপনারা, আর আমি তো ঘাস খেয়ে বড় হইনি, মাটি খেয়েও বড় হইনি। আমি বাহিনীদের কথাবার্তা শুনে আমি বুঝি যে আপনার কোনো না কোনো বাহিনী। আমি যে বুঝতে পেরেছি যে এটা কিন্তু আমি প্রথমে বলিনি, এবং এই মুক্তির পরেও যখন তদন্তে প্রমাণিত হয়েছে এবং ডিজিএফআইয়ের ডিজিদেরকে সেনাপ্রধান অবসরে দিয়েছে, তারপর থেকে আমি মুখ খোলা শুরু করেছি। আমি জানতাম, এর আগে আমি বলিনি, কারণ আমার নিরাপত্তার কারণে। আমি যদি ভিতরে জানতে দিতাম যে আমি জানি তোমরা ডিজিএফআই, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো তারা, যেন কোনো আলামত না থাকে। যাই হোক, তো 11:50 আমাকে বলল যে আমি একটা শুভ, আপনি যে বাক্যটা বলেছে ওটা বলছি, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, ওটা কেটে গেছে, এখন আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাকে 1 মাসে কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি। এটা 21 সেপ্টেম্বর 2016 রাত 11:50। তো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি এখন মুক্তির জন্য ঘন্টা গুনবো না দিন গুনবো? আচ্ছা। তো উনি বললেন যে আপনি সেনাবাহিনীর একজন মেধাবী জেনারেল ছিলেন, আপনি তো বুঝতেই পারেন আপনার ব্যাপারে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, এ ব্যাপারে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির বলার কিছু নাই, আমি কিছু মন্তব্য করতে পারবো না। তারপর আরও অন্যান্য টুকটাক কিছু কথা হচ্ছে। আমি তো কিছু খেতাম না, খুব একদম বিছানায় পড়ে গেছিলাম, আমাকে ধরে ওঠাতে হতো। আপনি না খেলে আপনারা তো চাই, আপনি যখন যান বাড়িতে আমরা হাঁটিয়ে নিয়ে আসছি, আপনি সেভাবে হেঁটে বাড়িতে যান, আপনি স্ট্রেচারে করে যান, এটা তো আমরা চাই না, আপনার কিছু খেতে হবে, এই সমস্ত কথাবার্তা কিছু বললো। ভালো কথা বলেছেন। তো এরপরে আবার কোনো কথা নেই, আমি অপেক্ষা করছি দৈনিক যে মুক্তি মুক্তি মুক্তি। এর প্রায় মাসখানেক পরে 19 অক্টোবর আমাকে প্রথম জিজ্ঞাসাবাদ করলো। আচ্ছা। এরপরে আরও 3 দিন পরে 22 অক্টোবর নাকি 23 অক্টোবর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, এবং শেষ জিজ্ঞাসাবাদ করলাম 7 ডিসেম্বর 2016। এরপরে আর পরে সম্পূর্ণ
7 বছর 8 মাসে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এই দীর্ঘ সময়টা আপনাকে তারা এভাবেই ফেলে রেখেছে, কোনো শারীরিক নির্যাতন কি করা হয়েছে? না, আমাকে শারীরিক নির্যাতন করেনি, কারণ আমার আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর সময় আমাকে ভালোই বাসে। যারা আটকে রেখেছে আমাকে, তারাও আমাকে ভালোবাসে। তারা শুধু দুর্বল ইমানের লোক, তারা পদবি পদোন্নতির জন্যই হোক অথবা চাকরির জন্যই হোক, যদি আমি আপত্তি করি তাহলে আমার চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে খাবো কি, এর নিয়ে সেনাপ্রধানের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে মুক্তির পরে। আচ্ছা, তো তারা ওই কারণেই তারা আমাকে হুকুম পালন করেছে, অন্ধ আনুগত্য করেছে। কিন্তু তারা আমাকে ওই 5 জন ডিজির মধ্যে 3 জন আমার ছাত্র ছিল। আচ্ছা, এটা কি আপনি ওই সময় জানতে পেরেছিলেন না পরবর্তীতে? যে ধরেছে আমি তো জানতাম তখন কে ডিজি। আর ভিতরে সাধারণত যারা ডিউটি করতো রুমে, আপনি এমওডিসি নামে একটা বাহিনী আছে, আপনি জানেন কি না জানি না। এমওডিসি মানে হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এটা হলো যে সমস্ত প্রতিরক্ষা বাহিনীর স্থাপনা সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, সেখানে প্রহরীর ডিউটি করার জন্য, আচ্ছা, গার্ড ডিউটি করার জন্য। আপনি দেখেন নব থিয়েটারের পাশে যে সামরিক জাদুঘর আছে, ওখানে খাকি পোশাক পরে তারা থাকে, কাঁধে লেখা দেখবেন এমওডিসি। শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর আছে, ওখানে এমওডিসি ডিউটি করে। ডিজিএফআই সারা বাংলাদেশে যত জায়গায় আছে, এখানে যেহেতু তারা সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, এখানে যদি আপনি সৈনিক রাখলে খরচ বেশি, এজন্য এমওডিসি রাখা হয়। তো আমার রুমে ডিউটি করতে এমওডিসি, কিন্তু ওই বন্দিশালা যেটা আয়নাঘর, ওটা সুপারভাইজার ছিল একজন সেনাবাহিনীর সার্জেন্ট পদবীর অফিসার আর নন কমিশনড অফিসার, সেনাবাহিনী অথবা অন্যান্য বাহিনীর সমপর্যায়ের। তো রুমে এমওডিসি সৈনিক যারা ডিউটি করতো, আমি 8 বছরে মনে করেন আনুমানিক 500 কম হবে না, আরও বেশি হয়তো দেখেছি, কারণ 1 মাস 1.5 মাস পরপর রোটেশন হতো। তাদের মধ্যে অনেকেই ছিল যারা আমার অধীনস্থ সৈনিকের সন্তান অথবা তার ভাই বা তার শ্যালক। তো যারা আমার অধীনস্থ সৈনিক চাকরি করে, তারা সবাই আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসে। এই দীর্ঘ সময় স্যার, আমি আরও কিছু কথা আপনার থেকে জানবো। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, আমি বিরতির পরে এসে আরও কিছু কথা জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। স্যার, বিরতিতে যাবার আগে আপনি যে বর্ণনা দিচ্ছিলেন, আমরা বের হবার পরে দেখেছি যে আপনি বেশ বড় লম্বা চুল, ওখানে আমরা সংবাদ সম্মেলনেও দেখেছি। এটার নেপথ্যে কারণ কি ছিল আসলে? আমাকে তো অগস্ট মাসে তারা নিয়ে গেল। জি, আমি সাধারণত 3 সপ্তাহ থেকে 1 মাস সেনাবাহিনী দীর্ঘ অভ্যাসের পর থেকে আমি এভাবে চুল কাটি। আচ্ছা, 1 মাসের বেশি দেরি হয় না, 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে চুল কাটি। তো ওখানে যাওয়ার পর তারা যখন আমাকে চুল কাটার কথা বলল, আমি যেটা বললাম মাসখানেক, আমি তো প্রথম 13 মাস আমাকে প্রতি মাসেই স্যালাইন দিতে হয়েছে, 4 দিন 5 দিন করে স্যালাইন দিতে হয়েছে আমাকে, কারণ কিছু খেতে পারতাম না আমি। আমাকে যখন নিয়ে যায়, আমি আমার মার সাথে তখন খেতে বসেছিলাম। আচ্ছা, আর আমার মা আমার পৃথিবীর সবচেয়ে, আমার দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আমার মা ছিল না, আমার মা আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল জীবনে। আমি একটা বই লিখেছি আয়নাঘর এর উপরে, আপনার বিভীষিকা মা আয়নাঘর নামে। ওটাতে আমি আমার মাকে নিয়ে একটা চ্যাপ্টার উৎসর্গ করেছি। এবং যেটা বলছিলাম যে এই ডিজিরা আমাকে ধরেছিল, এবং এটা নিয়ে জেনারেল ওয়াকারের সাথে কথা হয়েছে আমার। জেনারেল ওয়াকার আমাকে বলেছিল হাত জোর করে তার অফিসে, স্যার আপনি এদেরকে ক্ষমা করে দেন। তো আমি তাকে বলেছিলাম যে আমি যদি আমার মাকে জীবিত পেতাম, আমি হয়তো ক্ষমা করে দিতাম। কিন্তু আমাকে নিয়ে যাওয়ার 3 বছর পরে আমার মা কাঁদতে কাঁদতে চলে যায় দুনিয়ায়। আমি আমার মায়ের অন্ধের লাঠি ছিলাম। আমরা 6 ভাই, কোনো বোন নেই, 5 ভাই যুক্তরাজ্যে থাকেন, দীর্ঘদিন থেকে তারা ওই দেশের নাগরিক। এবং এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে আসতে দেয়নি। 2014-তে আমার বাবা মারা গেলেন, কোনো ভাইকে আসতে দেয়নি। আর 2015-19 সালে আমাকে নিয়ে যাওয়ার প্রায় 3 বছর পরে আমার মা যখন মারা যায়, তখন আমি দেশে থাকা অবস্থা আমি জানতেও পারিনি। আমি তাদেরকে অনেকবার লিখিত দিয়েছি যে আমি বেঁচে আছি, ভালো আছি, এই সংবাদটা আমার মাকে পৌঁছান, তাহলে একটু শান্তি পাবেন উনি। আর আমার মা, স্ত্রী, সন্তান কেমন আছে, এটা একটু আমাকে তথ্য দেন। তারা এগুলো কোনো জবাবও দেয়নি। কোন কথাটা বলছিলেন যেন? চুলের। জি হ্যাঁ। তো আমি যখন খুব বিষণ্ণতায় চলে গেলাম, আমি 1 মাস 2 মাস আমার চুল আর কাটতে ইচ্ছা করে না। তারা নাপিত নিয়ে এসছে, চুল কাটেন না, আমি কাটবো না। আস্তে আস্তে শীত চলে আসলো, এর মধ্যে বিষণ্ণতা মাত্রা এত বেড়ে গেল যে আমি গোসল করে আস্তে আস্তে কমিয়ে দিলাম।
কারণ গোসল করতে হলে আমি টয়লেটটা ছিল আমার রুম থেকে, আমার সেল থেকে আনুমানিক 40-45 কদম দূরে। সেখানেও কি স্যার আপনার চোখ বাঁধাই থাকতো? হাত বাঁধা, চোখ বাঁধা, মুখোশ পরা। আচ্ছা, অবশ্য অনেক অনুরোধ করার পরে পরের দিকে মুখোশ খুলেছে তারা, কিন্তু বাঁধনটা আরও টাইট করেছে, চড়া বাঁধনের কাপড়টা চড়া করেছে। প্রথম দিকে এই পর্যন্ত বাঁধতো, তারপরে নাকের নিচে পর্যন্ত বাঁধা শুরু করেছে। আমাকে অনেক কষ্ট হয়েছে, এটা নিয়ে অনেক তাদের সাথে বাঁধানুবাদ হয়েছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তো আমি তখন গোসলের মাত্রা আসলে কমে গেলাম, সপ্তাহে একদিন, 10 দিনে একদিন। কারণ আমি ডিপ্রেশনের কারণে ওই টয়লেটে গেলে আমার কাছে অস্থির লাগতে থাকতো। এটা একটা কিন্তু আপনার বিষণ্ণতার একটা লক্ষণ, যে সংকীর্ণ জায়গায় খুব অস্থির লাগে। জি, ওখানে মনে হয় কতক্ষণে বেরিয়ে আসবো। আর শীতকালে তখন তো গরম পানি মিশিয়ে গোসল করতে হবে, কলের পানি, ঠান্ডা শাওয়ার পানি। তো ওই গোসল করতে হলে আমি দুর্বল হয়ে গেছি। একবার গোসল করলাম গরম পানি ঠান্ডা পানি মিশিয়ে, তারপর হাত ব্যথা, আমি 3 দিনের মধ্যে হাত নাড়াতে পারি না। কারণ 3-4 বালতি করতে হয়, 1 বালতি গরম পানি দেয় আর একটা নর্মাল বালতি দেয়, আমি কলের পানিতে মিশিয়ে করি। এই 3-4 বালতি সাবান দিয়ে গোসল করতে গেলে আমার হাতে এত ব্যথা হয়ে যেত যে আমার হাতের ব্যথা, আমি কয়েকদিন পর জ্বর এসে যেত, ব্যথা কমতো না। এটার থেকে আর ভীতি বেড়ে গেল। এবং এই কারণে শীতের সময় যখন চুলটা একটু বড় হলো, এর একমাত্র সহনীয় মাত্রায় ছিল। জি, তো যখন চুলটা একটু বড় হলো তখন তারা বারবার আনে, অন্য বন্দীদের নিশ্চয়ই চুল কাটতে আনে। আমাকে যখনই বলে আমি বলি না, আমি কাটবো না। শীতের সময় যে চুল কাটলে তো ভালো করে গোসল করতে হবে, ওই ভয়ে আমি কাটি না। আচ্ছা, এটা করতে করতে যখন 6-7 মাস 7-8 মাস হয়ে গেল, চুল বেশ বড় হয়ে গেল। তো তখন আমার তাদের উপরে খুব ক্ষোভ আমার। মানে এটা এক ধরনের মৌন প্রতিবাদ। জি হ্যাঁ, আমি এটা বলেছি যে জি জি, যে তারা আমাকে মুক্তির কথা বললো, মুক্তি দিচ্ছে না, আমাকে জিজ্ঞাসাবাদ করছে, আবার বলছে যে আমরা একটা তদন্ত করছি, আপনাকে তদন্ত চলাকালীন থাকতে হবে, জিজ্ঞাসাবাদে বলেছে। জিজ্ঞাসাবাদে কিন্তু আমি ভারত বিরোধী কেন, এটা নিয়ে তারা আমাকে অনেক প্রশ্ন করেছে। আচ্ছা, এবং জিজ্ঞাসাবাদ তো সাধারণত অফিসাররাই করে, মেজর, লেফটেন্যান্ট কর্নেল সমপর্যায়ের অফিসাররা। তো তারা তো মানে অনেক জুনিয়র, হয়তো আমি কমিশন হওয়ার পরে তাদের জন্ম হয়েছে। তো তারা যখন আমাকে প্রশ্ন করতো এই সমস্ত, তো আমি তাদের প্রশ্নের মূল আমি ওখানেও বুঝেছি। তাদের প্রশ্ন একটা হলো যে আমি জামাতের আমির হব বলে তারা নিশ্চিত ছিল। এটা নিয়ে আমার তথ্য ছিল তাদের কাছে? অনেক না, তথ্য ছিল না। জামাতের সিস্টেম কিন্তু এরকম না। জামাতে কিন্তু কেউ উড়ে এসে জুড়ে বসতে পারে না, নিচে থেকে উঠতে হয়। সাংগঠনিক দায়িত্বের জন্য নিচে থেকে উপরে উঠতে হয়। আচ্ছা, এখন আপনার কয়েকজন এই শহীদ নেতার সন্তানকে হয়তো নমিনেশন দিয়েছে, তাদের সাংগঠনিক দায়িত্ব না। কিন্তু সাংগঠনিক দায়িত্ব জেলা আমির, শহরের আমির বা কেন্দ্রীয় আমির, এগুলো কিন্তু নিচে থেকে উপরে উঠতে হবে। যাদেরকে নমিনেশন দিয়েছে তারা ব্যক্তিগতভাবে হয়তো কম বেশি যোগ্যতা আছে, তাদের বাবার জনপ্রিয়তা আছে, এই কারণে দিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমার মধ্যে এত ক্ষোভ আসলো যে তখন আমি চুল কাটবো না সিদ্ধান্ত নিলাম। যখনই বলে তখন আমি এই মৌন প্রতিবাদ কথাটাই বলা শুরু করলাম। আমি না, এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা আমাকে দেখলেই যেন আপনারা মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে অবৈধভাবে আটক রাখছেন। আপনাদের মনের মধ্যে কিছুটা হলো খোঁচা লাগে আপনাদের মধ্যে। আমি তো এখানে মানি না, মানব না, চিৎকার চেঁচামেচি করতে পারছি না। এটা আমার মৌন প্রতিবাদ। এবং এটা আমি আশাবন্দি 8 বছর চুল কাটিনি আমি। স্যার, এই যে আপনাকে 8 বছর যে ওখানে বন্দি রাখা হলো, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যখন তুলে নিয়ে যায় আপনি আপনার মায়ের সাথে খেতে বসেছিলেন, এর 1 মাস পর আপনাকে ছেড়ে দিবে বলে তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও সময় বাড়ছেই। তো আপনার কি কখনো মনে হয়েছে আর যে পরিবারের কাছে ফিরতে পারবেন, মায়ের সাথে দেখা হবে, খোলা আকাশের নিচে হাঁটতে পারবেন? মানে এই যে আস্তে আস্তে সময়টা গড়াচ্ছে, তারা আপনাকে মুক্তি দিচ্ছে না, একটা সময় পর কি এটা মনে হয়েছিল কখনো যে আর পৃথিবীর আলো দেখতে পারবেন কিনা, মায়ের কাছে ফিরতে পারবেন কিনা? জি হ্যাঁ, হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, কিন্তু নিরাশ হয়নি। আল্লাহ কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ো না। তো আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন। আমি নিরাশ হয়নি কোনো দিন। প্রতিটা দিন অপেক্ষা করেছি, হয়তো এটা শেষ দিন, অপেক্ষা করেছি। বিষণ্ণতার মাত্রা এত ছিল যে আমার মা 2019 জুনে মারা যায়। আমি মুক্তির পরে জানতে পারি 28 জুন মারা যান। আমার অপহরণের 2 বছর 10 মাস পরে। জুলাই 2019 আমি মাকে অনেক খারাপ স্বপ্ন দেখেছি। আমার মনে হয় যে মাঝে মাঝে আল্লাহ হয়তো আমাকে মানসিকভাবে শক্ত করার জন্য একটা সময় দিয়েছেন একটা। জি, আমি ওই স্বপ্ন দেখার আগ পর্যন্ত আমি দোয়া করতাম, আমার মা জীবিত আছেন চিন্তা করে দোয়া করতাম। জুলাই 2010
আমার 7-8টা স্বপ্ন ছিল এক মাসেই আমার মাকে নিয়ে, এবং সবই খারাপ স্বপ্ন। তখন থেকে আমার মনের মধ্যে একটা দোলা এসেছে যে হয়তো আমার মা নেই। তো তখন থেকে আমি দোয়া করতাম, মা জীবিত থাকলে আল্লাহ এই করবা, যদি নিয়ে যাও তাহলে এই করবা। এবং এই স্বপ্ন এত বিষণ্ণতা আসলো, আমি 1 বছর 18 দিন গোসল করিনি বিষণ্ণতার কারণে। মানে এটা তো কোনো স্বাভাবিক নয়। কিন্তু আমার তখন খাবার খেতে জন্য আমি তো হাত দিয়ে খাবার খাইনি, এখানে 8 বছর আমি হাত দিয়ে খাবার খাইনি, কারণ হাত দিয়ে খাবার খেতে গেলে আপনার হাত ধুইতে হবে, খাবার আগে একবার পরে একবার। তো হাত ধোয়া মানে আবার হাত হ্যান্ডকাপ পরা, চোখ বাঁধা, মুখোশ পরা, টয়লেটে যাওয়া আসা। তো দিনে 3 বার মানে 3 বার খাওয়া মানে 6 বার যাওয়া আসা। জি, এমনিতেই এটা ছাড়াই আমি হিসাব করেছি প্রায় 42,000 বারের কাছাকাছি আমার হাত চোখ বাঁধা হয়েছে। 42,000 বারের কাছাকাছি? জি হ্যাঁ, 41,000 সামথিং রাফলি, এটা তো অঙ্ক করে বলা যাবে না। মনে করেন ডেইলি আমি অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 বার টয়লেটে যেতাম, তাহলে 7 গুণে 14, যাওয়া একবার আসা একবার। তো এটা দিয়ে আপনার 2,908 দিনকে যিনি গুণ দেন, এরপর ডাক্তার আসলে, তাদের অফিসার আসলে, আপনার আমার রক্ত নিতে আসলে, রক্ত রিপোর্ট বলতে আসলে, সব একই অবস্থা। তো আমি হিসাব করে দেখেছি 42,000 বারের মতো হবে, কম হবে না। তো আরও যদি 6 বার করে অতিরিক্ত শুধু খাবারের জন্যই বাড়তে হতো, তাহলে এটা তো আরও মানে 15,000-এর মতো বেশি হয়ে যেত, কারণ 3 6 18 আপনার 18,000-এর মতো হয়ে যেত। এই কারণে আমি হাত দিয়ে খাইনি, কাঁটা চামচ দিয়ে খেতাম। আমি সেনাবাহিনীতে কাঁটা চামচ দিয়ে খেয়ে আমরা অভ্যস্ত, সমস্যা হয়নি। কিন্তু এই চামচ নিতাম এবং যে মুখে উঠাম, এটা মনে হয় যে আপনার স্লো মোশনে দেখায় না টেলিভিশনে যে আউট হয়েছে কিনা, ওরকমভাবে মুখে নিতে ইচ্ছা করতো না, জোর করে নিতাম আর কি। একটা কদম ফেললে আর একটা কদম ফেলতে ইচ্ছা করলো না। এরকম অবস্থার মধ্যে দিয়ে আমার এই দিনগুলো গেছে, যে আমি 1 বছর 18 দিন, এটা হলো 2019-এর জুলাই থেকে পরবর্তী একটা বছর। এবং ওই বছরই আপনার মা? হ্যাঁ, আমার মা মারা যাওয়ার পরের থেকে, আমি স্বপ্ন দেখার পর থেকে এটা আমার মধ্যে তখন বিষণ্ণতা আরও জেঁকে বসে তখন। এই জন্য আমি যদি জানতাম আমার মা বেঁচে আছে, এখন এসে যদি না পেতাম, ওই ধাক্কা হয়তো আমি সইতে পারতাম না। কিন্তু আল্লাহ আমাকে 5 বছর সময় দিয়েছেন মানসিক প্রস্তুতির জন্য। এটা আমি আল্লাহ মনে করি, এটা একটা আল্লাহর ইশারা হতে পারে, আমি জানি না, আমার একটা অনুমান আর কি। আচ্ছা। তো আমার বিষণ্ণতার জন্য আমি চুল কাটিনি এবং জিরে চুল কাটিনি। স্যার, এই যে দীর্ঘ সময়টা আপনি এভাবে একাকী ওখানে থেকেছেন, আপনার পরিবার, আপনার মা, স্ত্রী, সন্তান, তারা কি ধরে নিয়েছিল আপনি পৃথিবীতে নাই? তারা কোথায় কোথায় খোঁজ করেছে, বা তাদের উপর ওই সময়টা আসলে কি ঝড় গেছে যেটা আপনি পরবর্তীতে জানতে পেরেছেন? আমার আল্লাহ আমাকে 5 সন্তান দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ, 5টা রত্ন দিয়েছেন বলি আমি। আমার বড় 3 সন্তান তখন মালয়েশিয়াতে পড়াশোনা করে। একদিকে আমার দুশ্চিন্তা, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেল কিনা আর্থিক অভাবে। তো ভাই, আমার 5 ভাই ইংল্যান্ডে থাকেন, ওনারা যথেষ্ট সাহায্য করেছেন, ওনাদের সন্তানরা সব বড় বড় অবস্থায় আছে, তারা সাহায্য করেছে। এবং আমার বড় মেয়ে তখন বিবাহিত ছিল, তার হাজব্যান্ডও সাহায্য করেছে। আমার মেয়েও সেজন আর্কিটেক্ট, তো সেও জব করেছে, হেল্প করেছে। ছোট দুটা আমার সাথে ঢাকায় থাকতো। তো আমার ছোট মেয়ের তখন বয়স 3 বছর 4 মাস, আর ছেলে 1 বছর 9 মাস। আচ্ছা, খুব ছোট, একদম ছোট। জি হ্যাঁ, ছেলে আমার বুকে ঘুমাতো, আমার বুকেই ঘুমাতো সে, মার বুকে না, আমার বুকে ঘুমাতো সে। এবং ঘুমালে পরে আমি আমার বাম হাতে নিয়ে ঘুমাতাম, বাম কাছে আমার বাম দিকে। আমার মনে আছে অন্তত 6টা মাস এমন হবে যে আমি বাম দিকে ফিরে শুতে পারতাম না। বাম দিকে ফিরে শুলে আমার চোখ দিয়ে আমি পানি আটকে থাকতে পারতাম না। আমি খুব সন্তান বৎসল পিতা। আমি ওখানে এত বিষণ্ণতার মধ্যে আমি এই যে সময়গুলো কাটতো আমার, এগুলোর আসলে কষ্ট বর্ণনা করা যাবে না, এগুলো কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আমি একটা বই লিখেছি, ওখানে সামান্য কিছু হয়তো তুলে ধরার চেষ্টা করেছি। তো ওই জন্য আপনার ওখানে সার্বিক পরিস্থিতিতে আমি এখন চিন্তা করে পাই না যে আমি কীভাবে এতগুলো দিন থাকলাম। এখন পাগল হইনি, এটা একটা আল্লাহর শুকরিয়া। ওই সময়টা কি পরিবারের উপরে কোনো ধরনের থ্রেট ছিল? বা পরিবারের কাছে যে আমাকে যখন নিয়ে গেল, জি, তখন আমার মা, আমার স্ত্রী পরপর 3 দিন থানায় গিয়েছিল জিডি এন্ট্রি করার জন্য। আচ্ছা। 3য় দিন তাদেরকে বলা হয়েছে, আপনারা যদি আবার আসেন আপনাদেরকে আটকে রাখা হবে। এটা থানা থেকে বলা হয়েছে? থানা থেকে বলা হয়েছে। তারপর ওনারা যাননি, বিভিন্ন জায়গায় খোঁজ করার চেষ্টা করেছেন, কিন্তু সবাই আতঙ্কিত, কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে চায় না, মুখ খুলে না কেউ। মানে
আমি তো বলি ডিজিএফআইকে সরকার একটা গুন্ডা বাহিনী বানিয়েছে, অথচ ডিজিএফআই এরকম ভূমিকা হওয়ার কথা নয়। ডিজিএফআই একটা 3 বাহিনীর প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং এটা একটা গোয়েন্দা বাহিনী। এবং গোয়েন্দা বাহিনীর মানে আপনার কর্মপন্থার মূল নীতিটা হলো যে ইন্টেলিজেন্স ওয়ার্কস অন ডাইরেকশন, যাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হবে সেভাবে কাজ করবে। ডিজিএফআই হয়েছে যে আমাদের আশেপাশে যারা শত্রু দেশ আছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, করে এগুলি তারা মূল্যায়ন করে সংশ্লিষ্ট বাহিনীকে দিবে যে তাদের গোয়েন্দা কার্যক্রম, তাদের এই কর্মকাণ্ড হচ্ছে বর্ডারিং এলাকা, সেনা এলাকা। ইভেন ডিজিএফআইয়ের অফিসার কিন্তু ওই দেশের দূতাবাসেও বিভিন্ন দেশে থাকে, আমাদের দেশের দূতাবাসে ওদের গোয়েন্দা বাহিনী অফিসার আছে। কিন্তু সরকার তাকে ওই দিকে দিক না দিয়ে তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এটা খুব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। তো আমাকে এক সিনিয়র অফিসার মুক্তির পরে বলেছে যে, আমাকে খুব স্নেহ করেন, উনি আমাকে বলেছেন যে আমি তোমার একদিন খোঁজ নিতে গেলাম, তখন আমাকে বলা হলো যে স্যার আপনি ওই নাম মুখে আনবেন না, ওই নাম মুখে আনলে আপনাকেও ওখানে আটকে রাখা হবে। মানে তারা এত, মানে আমি বলবো কোনো মানুষের সুস্থ মানুষ এরকম হওয়ার কথা নয়। এই যে যারা 3 জন আমার ছাত্র ছিল, 5 জন ডিজির মধ্যে, এরা মুক্তির পরে আমার সাথে যোগাযোগ করেছে, অনেক ক্ষমা চেয়েছে, স্যার চাকরির জন্য কী করবো স্যার, আমাদের কিছু করার ছিল না। সেনাপ্রধানের সাথে আমার কথা হয়েছে এগুলো নিয়ে। সেনাপ্রধান আমাকে তার অফিসে হাত জোর করে বলেছে, স্যার জেনারেলগুলিকে ক্ষমা করে দেন স্যার, আপনি অনেক মহান, অনেক উদার, আপনি ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে। তো আমি একটা বলেছি, আমি যে মাকে জীবিত পেতাম তারপর চিন্তা করতাম। আরেকটা বলেছি যে তারা যেটা আমাকে করেছে এটাকে জুলুম করেনি স্যার। হ্যাঁ করেছে স্যার, কী করবে স্যার? তো আমি তখন বললাম যে আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি মানে হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন বলে কোট করেন, ওটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আছে রাসূলুল্লাহ বলেছেন যে আমি জুলুম হারাম করেছি। তো সেখানে তারা আল্লাহর কথা না মেনে তারা প্রধানমন্ত্রীর কথা মেনে আমাকে জুলুম করেছে। তারা আল্লাহকে প্রভু মানে না, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে। তখন স্যার কী করবো স্যার, ওরা তো চাকরি তো করতে হবে স্যার। তো আমি বললাম কোরআন হাদিসের দলিল দিয়ে তো আর্মি চাকরি করা ফরজ নয়, তারা চাকরি ছেড়ে দিল না কেন? তাহলে তারা চাকরির জন্য যদি করে থাকে তারা রেজেকের জন্য করেছে। তাহলে আল্লাহ কোরআনে বলেছে আমি রেজেক দাতা, তারা আল্লাহকে রেজেক দাতা মানেননি, প্রধানমন্ত্রীকে রেজেক দাতা মানেছে। যেই ব্যক্তি আল্লাহকে প্রভু মানে না, রেজেক দাতা মানে না, প্রধানমন্ত্রীকে প্রভু মানে রেজেক দাতা মানে, তার তো ইমানই প্রশ্নবিদ্ধ। এবং তারপরে বলেছি তুমি যদি আমাকে আমার মাকে জীবিত পেতাম আমি ক্ষমা। কথা বলার এ পর্যায়ে আমরা যাব আরেকটি বিরতিতে। বিরতির পরে এসে আমরা না জানা আরও কিছু তথ্য জানবো জনাব আমান আজমি সাহেবের কাছ থেকে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। স্যার আমি একটা বিষয় একটু জানতে চাই যে এই দীর্ঘ 8 বছরে আপনি অনেক চড়াই উতরাই পেরিয়েছেন, আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো আপনি পার করেছেন। এর মধ্যেও কি উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা যেটি আপনার মনে এখনো দাগ কেটে আছে? এমন কোনো বিষয় কি মনে আছে কিনা এই মুহূর্তে? আমি ওখানে চিকিৎসা তারা দেওয়ার চেষ্টা করেছে যথেষ্ট, যে 2 জন ডাক্তার আমি 8 বছরে পেয়েছি, ভালো ব্যবহার করার চেষ্টা। কিন্তু সমস্যা হলো যে ওখানে তারা আমাকে বারবার বলেছে যে আমরা আপনাকে বাইরে নিয়ে কোনো চিকিৎসা করতে পারবো না, এখানে থেকেই যতটুকু আপনার সম্ভব চিকিৎসা করতে হবে। তো আমার চোখের সমস্যা হলো, আমার দাঁতের সমস্যা হলো, আমার কানের সমস্যা হলো, কারণ ওই আমার সেলের চারিদিকে আপনার বিভিন্ন রকম সাউন্ড করতো তারা। আপনার ওই জেনারেটরে যেরকম সাউন্ড হয় বা আপনার পানি পাম্পে যেরকম সাউন্ড হয়, এরকম বিকট আওয়াজ হতো। আশেপাশে মসজিদ থেকে যখন আজান হতো তখন আরও কয়েকটা মেশিন ছিল যেন আজানও না শোনা যায়, খুব কষ্ট করে এগুলো। যাই হোক, তো এগুলির কোনো চিকিৎসা হয়নি আমার। তারা বলেছে যে এগুলো চিকিৎসা করানো যাবে না। কিন্তু আমার বিভিন্ন রকমের ওখানে প্রাকৃতিক আলো বাতাস নেই, স্কিনের নানান রকম সমস্যা হয়ে শুরু করলো। আমি যেহেতু বিষণ্ণতার কারণে গোসল করিনি, এটার কারণে স্কিনের নানান রকম সমস্যা শুরু হলো। ওগুলোর তারা চিকিৎসা করার চেষ্টা করেছে যথেষ্ট। তো ওখানে ডাক্তার মেডিকেল স্পেশালিস্ট, তারা আপনার স্কিন স্পেশালিস্ট নয়। নেওয়ার পর যে চোখ যখন বাঁধা শুরু করলো, কিছুদিন পর আমার এখান থেকে ঘা হয়ে গেল। তো ওই ঘায়ের ফলে ডাক্তার প্রথম আমাকে যে মলমটা দিল, আপনার চামড়ার চিকিৎসার সমস্যা হলো যে সঠিক ওষুধ না হলে এটার উল্টা ফল হয়। আমার সমস্ত মুখ আপনার অবিশ্বাস্য, আপনার আমি আয়না দিকে তাকাতে ভয় পেতাম, আমার সমস্ত মুখ ঘায়ে ভরে গেল।
এখান দিয়ে একদম যেগুলো ফুলে গেল, আমার এখনও চোখের নিচেগুলো আছে, জায়গায় জায়গায় আঁচিল আছে, আমার মুখে আঁচিল হয়ে গেল। 3 দিন পরে ওষুধ পাল্টালো, ওটাতে কাজ হলো। ঘা চুলকাতো, জ্বালা বাড়া করতো, ব্যথা করতো, একবার সমস্ত মুখ আপনার ওই কেদ্র গহেনা একটা আপনার অনেকের পা ফুলে যায়, যে চামড়া যেরকম খসখসা হয়ে এরকম হয়ে গেছিলো, ভয়ঙ্কর অবস্থা। তো ওগুলো আস্তে আস্তে ভালো হলো, কিন্তু আপনার এই আমার মুখ এখানে চামড়া, মরা চামড়া উঠতো, মুক্তির কিছুদিন আগ পর্যন্ত আমার মরা চামড়া উঠেছে, আঁচিল ছিল, এখনও কয়েকটা আঁচিল রয়ে গেছে, যেগুলো ওইটার ফলে হয়েছে। আর আমার প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য পা ফুলে গিয়েছিল, কারণ আমি খাবার তো ওখানে 6 বছর 4 মাস আমি 2 বেলা খাইনি, 1 বেলায় খেয়েছি। খাবার সাধারণত কি দিত ওখানে? খাবার নর্মাল আমাদের ডাল, ভাত, ভাজি, ভর্তাই দিত, আচ্ছা, মাছ, গোশত দিত। তবে মেনু আমি যেটা শুনেছি অন্যান্য বন্দীদের থেকে, আমারটা যেহেতু ডিজি ডাইরেক্টর, তারা অধিকাংশ আমার ছাত্র ছিল, তারা আমার খাবার মান একটু উন্নত করার চেষ্টা করেছে। কিন্তু মেনু যাই হোক না কেন, রান্নার কোয়ালিটি ভালো না হলে তো হবে না। তো ওই কোয়ালিটির জন্য আমি খেতে পারতাম না। কোনো বেলায় পেট ভরে ভাত খেয়েছি 8 বছরে, 8 দিন, 8 দুগুণে 16 দিন হয়তো। আর 6 বছর 4 মাস পর্যন্ত আপনার আমি খাইনি, আপনার 2 বেলা ভাত খাইনি, দুপুরে খেলে রাতে খাইনি, রাতে খেলে দুপুরে। বিষণ্ণতা একটা কারণ, মেনু দেখলে খেতে ইচ্ছা করে না। আর অনেকেরই হয়তো এটা হয় যে অরুচি করে খেলেই পেট খারাপ হয়। আচ্ছা, আমার যে কত অসংখ্যবার পেট খারাপ হয়েছে, খেতে ইচ্ছা করে না, দুপুরে খাইনি, রাত্রেও খেতে ইচ্ছা করছে না, মেনু দেখি কোনোটাই, শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি, পানি দিয়ে, এরকম হয়েছে। এর মধ্যে যে আপনাকে যে মুক্তি দেয়া হলো, জুলাই গণ অভ্যুত্থান যে শুরু হয়েছে, আপনি তো এই ব্যাপারে নিশ্চয়ই জানার সুযোগই ছিল না। তবে আমি কিছু একটা হয়েছে এটা অনুমান করছি। আচ্ছা, কারণ ওই কচুক্ষেতে যে আয়নাঘর যেটা আছে, এয়ারপোর্টে যখন প্লেন টেক অফ করে, তখন কিন্তু কচুক্ষেত কাফেলের উপরে দিয়ে টেক অফ করে, যার ফলে আমি সারাদিনই প্লেনের আওয়াজ পেতাম। আচ্ছা, জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ খুব কমে গেল, দিনে 2টা, 3টা, 4টা আওয়াজ। তো আমি ধারণা করছিলাম যে হয়তো কোনো আন্দোলন হচ্ছে, সরকার বিরোধী আন্দোলন, হরতাল হচ্ছে। কারণ আমাদের দেশের কালচার তো লাগাতার হরতাল একটা কালচার আমাদের দেশে। এবং আমি তো 5 বছর পর নির্বাচন হয়, সেই হিসাব করেছি হয়তো 23শে ডিসেম্বর অথবা 24শে জানুয়ারিতে এক নির্বাচন হয়েছে। তো নির্বাচনের পরে হয়তো এখন সব বিরোধী দল মিলে এক দফা আন্দোলন, পতনের আন্দোলন শুরু করেছে, এরকম একটা আমি অনুমান করছিলাম। এইটার কারণে এছাড়া অনেকে জিজ্ঞাসা করেছি, ওখানে তো কথা বলে না, যারা রুমের ডিউটিতে আসতো সব মুখোশ পরে আসতো, মানে আপনি মাস্ক পরে আসতো, যেটা সার্জিক্যাল মাস্ক, শুধু চোখটা দেখা যেত, আর প্রয়োজনীয় তো কথা কেউ বলতো না। যারা একটু নামাজ পড়ে, মনে করেন একটু ধার্মিক, আমি যেহেতু ওখানে কোরআন হাদিস পড়তাম, আমি 65টা বই লিখেছিলাম ওখানে। এটা আমার খুব কষ্ট যে তারা ওই বইগুলি সব পুড়িয়ে ফেলেছে। পাণ্ডুলিপি সব, তো 3000 পৃষ্ঠার কম হবে না পাণ্ডুলিপি, সব পুড়িয়ে ফেলেছে তারা। তো তারা আমার কাছে বিভিন্ন মাসাইল জানতে চাইতো কোরআন হাদিসের ধর্ম সম্পর্কে। তো আমার রুমে তো সিসি ক্যামেরা লাগানো ছিল, সুপারভাইজার দৌড়ে আসতো, আপনি তাদের কথা বলছেন কেন? তো আমি তাদের অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ আপনার জন্য। তো আমি অপ্রয়োজনীয় কথা বলে নেই, প্রয়োজনীয় কথা বলছি। আপনি কী কথা বলছেন? আমি তাদেরকে কোরআন হাদিসের কথা বলছি। আপনাকে কোরআন হাদিসের কথা বলার জন্য এখানে আনা হয় নাই। তখন আমি একটু ক্ষিপ্ত হয়ে যেতাম। আমি জানতাম যে তারা সার্জেন্ট পদবীর অফিসার। তো আমি যখন চাকরিতে ঢুকেছি, তার পদবীর অফিসার আমার বুটের জুতাও খুলে দিয়েছে, এরকম হয়েছে আর কি। তো আমি তখন গরু গলে বলতাম যে, কিসের জন্য এনেছেন বলেন আমাকে, আপনারা তো অবৈধভাবে এনেছেন, আপনারা হারাম কাজ করছেন, জুলুম করছেন। তখন আর দু একজন একটু উত্তেজিত হয়ে যেত, তো অধিকাংশ নমনীয়ভাবে বলতো যে না, এটা করার নিষেধ, আপনার করলে আমাদের অসুবিধা হবে। তো কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছি, ভাই কী হচ্ছে, বাইরে কোনো সমস্যা হচ্ছে, কোনো আন্দোলন হচ্ছে? না, কিছু হচ্ছে না, কিছু। এই যে 5ই আগস্টের মাধ্যমে যদি আসলে স্বৈরাচার পতন না হতো, তাহলে কি হতো আপনার ধারণা? এটা তো অনুমান করে কিছু কি বলা সম্ভব যে কি হতো। এনিথিং ক্যান হ্যাপেন। 4 তারিখে কেউ ভেজে দিচ্ছে, কখনো কেউ মুক্তি, আপনি যদি আজকে 4 আগস্টে আমি একটা মুক্ত ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করতেন যে কালকে কি হবে, এটা কি আমার পক্ষে বলা সম্ভব ছিল? ভবিষ্যৎ তো কোরআনের কথা, যে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাকে কি ছেড়ে দেয়া হতো কিনা এমন কিছু? এটা আমার মনে হয় না। আমি এখন যদি মনে করি, তারা এতটা স্বৈরাচার হয়েছিল যে তারা যদি ক্ষমতায় থাকতো, তারা আমাকে ছাড়তো স্বাভাবিক অবস্থায়। তবে আমি যদি জেনেছি পরে, মুক্তির পরে আমার সাথে যারা ডিজিএফআই ছিল, অনেক অফিসার দেখা করেছে আমার সাথে, যে তারা তাদের লেভেলে চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছে। তো সে তো সুস্থ মানুষ নয়, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ একটা দেশের সরকার প্রধানের মানুষ এত জুলুম করতে পারে না। আর অ্যাকচুয়ালি তো ক্ষমতা তার হাতে ছিল না, সে তো যাত্রার পুতুল ছিল। যাদের পুতুল নাচ হয়, কাঠি তো ছিল ওই পারে থেকে বসে বসে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাকে চালাতো। যে কোনো কিছুই
বলতো যে দূতাবাসে জিজ্ঞাসা করো, যে কোনো কিছু দূতাবাসে জিজ্ঞাসা করো। আমি যারা চাকরি ছিল তখন তাদের কাছ থেকে শুনেছি যে কোনো কিছু হলে ওখানে জিজ্ঞাসা করো, প্রমোশন দেবে কিনা ব্রিগেডিয়ার মেজর জেনারেল, এটাও নাকি ওখান থেকে জিজ্ঞাসা করতে হয়েছে। স্যার, আপনার মুক্তির প্রক্রিয়াটা কি ছিল এবং এই যে পরিবারের কাছে দীর্ঘ 8 বছর পরে আপনি ফিরে আসলেন, আমরাও যারা গণমাধ্যমে ছিলাম আমরাও প্রচণ্ড অবাক হয়েছি যে আমান আজমি ফিরে এসেছে 6 আগস্ট যে আপনি ফিরে এলেন। এই মুক্তির প্রক্রিয়াটা কি ছিল এবং পরিবারের সাথে এত বছর পরে দেখা হওয়ার সে অনুভূতিটা, এটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। 5 তারিখ রাতে আমি 9:30 10টার দিকে খেতাম। জি। তারা আমার খাবার সময় কোনোদিনই আসতো না, কারণ খাবার যখন চেতাম যে আমাকে খাবার দেন, তখন তো তারা জানতো, সুপারভাইজারদেরকে অনুমতি নিয়ে আমাকে খাবার দিত। তো হঠাৎ করে আমি খেতে বসছি, দেখি সুপারভাইজার এসে বললো আপনি তাড়াতাড়ি খেয়ে নেন। কেন? আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আমি 8 বছর থেকে হাসপাতাল বলছি, কোনোদিন আপনারা বলতেন না হাসপাতালে নেওয়া যাবে না, আপনাকে যা চিকিৎসা আমরা এখানেই দিব। এরপরে আপনারা বলেছেন যে আমাকে 1 তারিখ, এটা আমি 5 তারিখ তো 1 আগস্ট ডাক্তার দেখে গেছে, জি, আমার রক্ত নিয়েছে। 4 তারিখ গতকালকে সন্ধ্যায় আমাকে এসে রক্ত রিপোর্ট বললো সব কিছু স্বাভাবিক আছে, এখন আপনার হাসপাতালে নেবেন কেন? বলে এটা আমাদের উপরদের হুকুম, আপনি তাতে খেয়ে নেন। আমি তো মানে যেহেতু আমি চিন্তা করছি এবার একটা আন্দোলন হচ্ছে, আমার মধ্যে কিন্তু তখন একটা প্রতিক্রিয়া শুরু হলো যে তাহলে কি তারা এখন আমাকে মানে আলামত ধ্বংস করার জন্য আমাকে মেরে ফেলবে, তারা এরকম একটা প্রতিক্রিয়া শুরু, ক্রসফায়ারের জন্য নিয়ে যাবে কিনা। স্বাভাবিকভাবে তখন আমার আর খাবার তো আর হয় না তখন ওই অবস্থা। যখন মানুষ মনে করে যে আমি শেষ খাবার খাচ্ছি, কিছুক্ষণ পর মূর্তি হবে, একটা আশঙ্কা যখন থাকে মানুষ, আমি জানি না অন্যরা খেতে পারে কিনা, আমার পক্ষে তখন আমি আর কোনো রকমের জাস্ট কিছু মুখে দিলাম। তারপরে আসলো, আমাকে হাত মুখ চোখ হাত বাঁধলো, মুখোশ পড়ালো, নিয়ে একটা জিপে করে নিয়ে কাছাকাছি একটা বিল্ডিংয়ে ঢুকালো। এই 1 মিনিটের মতো রাস্তা, 1-1.5 মিনিটের মতো রাস্তা। ওটা হলো আপনার ওই, আপনি যদি কচুকাতে গিয়ে থাকেন, কচুকাতের মূল বিল্ডিং যেটা ছিল 14 তলা বিল্ডিং, জি জি, ওটা আর জয়েন্ট ইন্টিগ্রেশন ছিল সবচেয়ে দক্ষিণে। আচ্ছা। আর সবচেয়ে উত্তরে হলো এই মূল বিল্ডিংটা, এমপি চেকপোস্টের কাছে, যেটা মাঝামাঝি একটা 20 তলা বিল্ডিং হচ্ছে আর কি। এটা আমি 2020-এর ডিসেম্বর থেকে আমি আওয়াজ পাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম যখন একটা হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কারণ দিন রাত মাসের পর মাস পাইলিং হতো। এটা 20 তলা 25 তলা বিল্ডিংয়ের তো পাইলিং অনেক দিন লাগে এবং বিকট আওয়াজ হয়। তো ওখানে আমি বুঝতে পারলাম যে আমাকে ওখানে নিয়ে একটা নতুন সেলটাও বোঝা যাচ্ছে একদম নতুন, ওখানে নিয়ে ঢুকালো। তো আমি বললাম আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে যাবেন, বলে এখানে কোথায় আনলেন? বলে হ্যাঁ নিয়ে যাওয়া হবে, আপনি থাকেন। রাতে 3টার দিকে, আমি তো 8 বছর তো ঘুম হয়নি রাতে, আমি রাতে তাহাজ্জুদই পড়তাম। তো তাহাজ্জুদ পড়ছি, এই সময় এসে বললো যে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি চলেন হাসপাতালে। একবার বললেন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, বলে আনলেন এখানে, আবার কোথায় নিয়ে যাবেন? তখন আমার আরও আশঙ্কা হয়েছে যে, কারণ ক্রসফায়ার কিন্তু সাধারণত ভোরের দিকে করে, সন্ধ্যা রাতে করে না। তারা মানুষ ঘুমে আছে, এই অবস্থায় তারা খাল বিলে পাড়ে নিয়ে ফেলে দেয়। তখন আমরা সত্যিকার অর্থে আতঙ্ক হলো আর কি, যে হয়তো এখন আমাকে নিয়ে শেষ করে ফেলবে। চোখ হাত বেঁধে মুখোশ পরে এবার আমাকে একটা অ্যাম্বুলেন্সে উঠালো, অ্যাম্বুলেন্সে উঠে রওনা করলো। তো যাচ্ছে, রাস্তা শেষ হয় না। আমি বারবার বলছি আপনার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাসপাতালে, ঢাকা শহরে কোনো রাস্তা, হাসপাতাল এত দূরে হওয়ার কথা না। তারপর বলছেন না আপনি থাকেন, নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো ভাঙ্গাচোরা রাস্তা, ঢাকা শহরে তো কোনো রাস্তা এত ভাঙ্গাচোরা না, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার তাতে আতঙ্ক আস্তে আস্তে আরও বাড়তে থাকলো যে পাকা রাস্তা, তারপরে ভাঙ্গাচোরা রাস্তা, এখন তো কোথাও কোনো খাল বিলের পাড়ে নিয়ে যাচ্ছে হয়তো বা। আর 3:15 রওনা হয়েছে, আর ভোর হয়ে আসতেছে, এর আগে আমাকে শেষ করে ফেলবে। ওই সময় মনের অবস্থা আসলে বোঝানো যায় না। এরপরে নিয়ে আরেকখানে উঠালো, এটা আরেকটা আয়নাঘর। ওইটা একটা জানালা ছিল, জানলা দিয়ে আমি যখন ঘরে ঢুকালো তখন ওই সময় একটা ঘড়ি ছিল, তখন দেখলাম সম্ভবত 5:45 না 6:15, 6টার আশেপাশে বাইরে হালকা আলো দেখতে পেলাম। আমি মনে মনে এত শান্তি পেলাম যে আজকে রাতটা বাঁচা গেল। তো ওখান থেকে, এটা ঢাকার আশেপাশেই কোথাও হয়, খুব বেশি দূরে না, হয় রাজেন্দ্রপুর অথবা সাভার অথবা ময়মনসিংহ, এই 3টা কোনো একটা হবে। সাভার সম্ভাবনা কম, ঘাটাইলে হতে পারে, যাই হোক। তো ওখানে আমি তো আছি, ওখানে আমাকে নাস্তা দিল, নাস্তা তো খাওয়া হয় না, আমার কী হচ্ছে, আমি তো বাইরে একটা পেরেশানি আমার মধ্যে। তারপরে দুপুরবেলাও কিছু খাবার দিল। তখন দুপুরবেলা আমাকে বললো যে আমি তো লুঙ্গি আর টি শার্ট পরা,
তো আমি বললাম, আমাকে বললো যে আপনার প্যান্টের শার্টের কাপড়ের মাপ বলেন। তাহলে প্যান্টেরটা বলতে পারবো না, কারণ আমি তো এখন অনেক শুকিয়ে গেছি, আমি বলতে পারবো না। শার্টের মাপ আপনারা অনুমান করে নিয়ে আসুন। অনুমান করে নিয়ে আসলো, আমাকে বললো পরে দেখেন ঠিক আছে কিনা, পাল্টাতে হবে। কেন এগুলি দিচ্ছেন কেন? আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে, এই বললো আমাকে। তবু আমার সন্দেহ তো কাটে না, তারা তো সত্য কথা বলবে, তার গ্যারান্টি কি? এক রাত্রেবেলা ভোরের দিকে আপনাকে, রাত 3টার দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি কাপড় চোপড় পরে রেডি থাকবেন। রাতে খাবারও খেতে পারলাম না, আল্লাহর কাছে নামাজ পড়লাম, দোয়া করলাম যে আল্লাহ, জানি না ওরা আমাকে ক্রস ফায়ার দিবে কিনা, এটা যদি আমার শেষ নামাজ হয় তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার গুনাহ মাফ করে দিও, আমার এটা শহীদের মর্যাদা দিও, আমার লাশ যেন শিয়াল কুকুরের খাবার না হয়, অক্ষত অবস্থার সম্মানের সাথে আমার পরিবারের কাছে পৌঁছে দিতে, তারা যেন জানতে পারে, লাশটা দেখতে পারে। এই সমস্ত অনেক কান্নাকাটি করলাম, তাহাজ্জুদে কান্নাকাটি করলাম। আনুমানিক 3টার দিকে রাত্রে তখন আনুমানিক 12টার দিকে তারা এসে বলল যে আজকে বাইরের পরিস্থিতি খারাপ, আজকে নেওয়া যাবে না আপনাকে। বাইরের পরিস্থিতি খারাপটা কিন্তু আমার আরও আতঙ্ক বাড়িয়ে দিল, কি হচ্ছে বাইরে। পরের দিন দুপুরে বলল 12টার দিকে যে আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে, মানে 7 তারিখের কথা বলছি। প্রথমে 6 তারিখ বললো যে 6 তারিখ রাতে মুক্তি দেওয়া হবে। এরপরে 6 তারিখ রাতে বললো যে আজকে দেওয়া হবে না। 7 তারিখ দুপুরে বললো আজকে রাত 9টায় দেওয়া হবে। আগের দিন বছর রাত 3টায়। ওই রাত 9টায় ওই সময় আসলো, আমাকে 8টা 8:30 বললো আপনি তো দেরি করে খান, কিন্তু আজকে 8টায় খাবার দিব, আপনি 8:30 মধ্যে খেয়ে ফেলবেন। তো খাবার ওই একই অবস্থা, কয়েক লোকমা খেলাম, খেতে পারলাম না। তো তারপরে ওখান থেকে আমি রেডি হয়ে গেলাম। তার 9টার সময় আমাকে নামিয়ে এইবার একটা জিপে উঠালো। আচ্ছা, জিপে আমার দুই পাশে 2 জন, সামনে 2 জন। তো কথাবার্তা শুনলে আমি তো কি অফিসার কি সৈনিক বুঝতে পারি। তো ড্রাইভিং করছিল সেও অফিসার, তার পাশে বসা ছিল সেও অফিসার। আমার দুই পাশের 2 জনের মধ্যে এলো আমাকে সুপারভাইজার আমাকে নিয়ে এসেছিল, আর একে আমি জানি না, আমি তো চোখ হাত বান্ধা মুখোশ পড়া। বাট এই 2 জনের কথাবার্তা যা বুঝেছি যে এটা আপনার সৈনিক বুঝতে পারছি, বাট এইটা কথা বলেনি, বুঝতে পারিনি। তো এইভাবে সারা রাস্তা 2.5 ঘন্টা পর্যন্ত আমাকে তারা নিয়ে গেল। এখানে গিয়ে দেখলাম ইউটার্ন নিল, নিয়ে গাড়িটা থামলো। থেমে বললো যে আপনার হাত বাঁধা চোখ বাঁধা কষ্ট হচ্ছে না? আমি আর উল্টা বললাম যে আপনাদের কী মনে হয়, এটা কি কষ্ট না হওয়ার কথা, আর কি আরামের কথা? খুলে দিই, দেন। হ্যাঁ, ওনার হাত খুলে দাও, এগুলো খুলে দাও। এই 8 বছর পরে এগুলো খুলে দিল। পরে আমি প্রথম দেখলাম বাইরে রাস্তাঘাটে আলো, গাড়ি যাচ্ছে, খুব ফুল স্পিড গাড়ি যাচ্ছে। মানে দীর্ঘ 8 বছর পরে আপনি পৃথিবীর আলো দেখলেন? হ্যাঁ, পৃথিবীর আলো তো তখনও না, তো রাতের বেলা, তো রাত 11:50, ওটা রাত 11:50। আচ্ছা, 7 তারিখ দিবাগত রাত 11:50। তো আমাকে তার বলল আপনি এখন মুক্ত। আমি বললাম যে আপনার কি আমার সাথে তামাশা করছেন? বলে না, আপনি এখন মুক্ত। আরও অনেক কথা হলো, আপনার পরিবারের কথা, ছেলে মেয়ে কি, এগুলি অনেক কথাবার্তা হয়েছে, এত সংক্ষিপ্ত বলছি আর কি। তো আমার তখন কিন্তু আতঙ্ক, তখন যেগুলি ক্রস ফায়ার যেগুলি বলে তুমি মুক্ত করে তুমি যাও, পিছন দিয়ে গুলি করে। জি। তো আমি ওই আতঙ্কে আছি। তো যখন মুক্ত বললো, রাস্তার পাশে আমাকে আমার বাম দিকে যখন সে নেমে গেল, নেমে গিয়ে দরজাটা খুলে দিয়ে আমাকে বললো আপনি নামেন, আপনি মুক্ত, আপনি যান। তো আমি তো নিচে নেমেই মাটিটা একটু এবড়ো থেবড়ো ছিল, উত্তেজনা, আবেগ, ভয়, আতঙ্ক সব কিছু মিলে আমার কি একটা অনুভূতি। আমি চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তোমার দুনিয়া দেখছি, আকাশ দেখছি, তারা দেখছি, চাঁদ দেখছি, মাটি দেখছি। এই কথাগুলি বলতে বলতে আর আমার মানসিক অবস্থা, আমি একটু হঠাৎ করে মানে মাথার চক্করে পড়ে যাচ্ছি আর কি। তখন আমি বললাম ভাই আমি অসুস্থ বোধ করছি, আমি একটু বসি। হ্যাঁ বসেন। তো আমি আবার গাড়ির সিটে বসলাম, দরজাটা খোলাই আছে, আমি আবার বসলাম আর কি। এই 1-2 মিনিট হয়তো গেছে। আমি বললাম যে হ্যাঁ এখন আমি যেতে পারবো। তো আমার হাতে একটা ব্যাগ ছিল, আমি মুক্তির আগে আমাকে বলছিলাম আপনি কিছু নিতে চাইলে নিয়ে যেতে পারেন। আমি ওই প্রথম দিন আমাকে 5 তারিখ রাতে আমাকে রুম থেকে নিয়ে গেল, আমি একটা তাইমুমের মাটি ছিল, যে কোথায় যাব, কখন যাব, উজু করতে পারবো কি পারবো না, তাইমুমের মাটি নিলাম। একটা কোরআন শরীফ যেটা ওখানে দিয়েছিল, একটা শতছিন্ন কোরআন শরীফ, আমি একটা ছবি পাঠাবো আপনি যদি এটা দেখাতে চান। এত ছিন্ন কোরআন শরীফ দেখেননি আর কি। একটা গামছা যেটা নিয়ে অনেকে ট্রল করেছে, এটা গামছাটা অ্যাকচুয়ালি ছবিটা সব কিছু সুন্দর আছে, অনেক জায়গায় ছিঁড়াও আছে। আচ্ছা, যাই হোক, এই 3টা আমি একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। নামার সময় আমাকে যে বাম দিকে যে ছিল সে আমার হাতে বলে আপনার হাত দেন, কিছু টাকা দিচ্ছি আমাকে। বলে কি এটা? টাকা? কিসের টাকা? আপনি এখান থেকে ঢাকা যাওয়ার ভাড়া। আপনার কোথায় নামালেন?
তো বলে সামনের দিকে ওই 100 গজ দূরে ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে গেলে দেখতে পারবেন। এখান থেকে ঢাকার ভাড়া কত আমি জানি না, তো এখান থেকে ঢাকার ভাড়া যত তত দেন, এখানে কত টাকা আছে? 5,000 টাকা। আমি আপনাদের টাকার মুখোপক্ষী নই, আমার শুধু ভাড়া টাকা দেন, আর কিছু লাগবে না। আমার যখন নিয়ে যান আমার পকেটে টাকা ছিল 1,000 টাকা, আমাকে ওই টাকাটা দেন। বলে না, এটা আপনাকে দিতে বলা হয়েছে, আপনি দিতে হবে, আপনি যা করেন করেন। আচ্ছা, তো ওখান থেকে তারা আমাকে নামিয়ে দিয়ে তারা গাড়ি টান মেরে চলে গেল। বলে আপনি ওই সময় থেকেই মুক্ত? জি হ্যাঁ, পিছন দিয়ে গাড়ি আসছে। তারপরে তো আমি দৌড়ে কিভাবে গেলাম, একটা বাসে গিয়ে উঠলাম। জি স্যার, আসলে আপনার জীবনের অনেক গল্পই রয়েছে, যে কথাগুলো হয়তো বা একটি প্রোগ্রামে বলে শেষ করা যাবে না। আমার নিজেরও আসলে ব্যক্তিগত আরও কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সেটি সম্ভব হচ্ছে না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো আমাদেরকে শেষ করতে হবে। আপনি কষ্ট করে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাদেরকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি মনে করি আমি কিছু মেসেজ দিতে চাই দেশের জনগণের জন্য, সুতরাং এই জন্য আমার জন্য কষ্ট নয়, এটা আমি আপনাদের মাধ্যমে জনগণকে কিছু মেসেজ দিতে পারি, তাহলে একদম খুশি হব। ধন্যবাদ স্যার। মাওলানা জালালউদ্দিন রুমির একটি বিখ্যাত উক্তি ছিল, গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলাতে চাচ্ছি। আসুন আমরা সর্বপ্রথম নিজেকে বদলাই, তাহলেই বদলে যাবে গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা সমাজ ব্যবস্থা। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।